রাজনীতিটা হয়ে গেছে কি জানেন ভাই, ওই যে মায় বানায় পুঁতে গেছে 10 কোটি 1 টাকা, এরকম হয়ে গেছে। যার যা ইচ্ছা তাই করতেছে, পুরো স্বাধীনতা পাওয়া গেছে তো। কিন্তু স্বাধীনতা পাইলে কি হবে? আল্লাহর মাইক দুনিয়ার ভাই, পাপ পাপ তো ছাড়ে না, আপনারাও ছাড়া পাবেন না। এই শাহবাগীদের বিচার হবেই, এই শাপলা চত্বরের বিচার হবেই। ফারজানা সিথি জুলাই আগস্ট আন্দোলনের সময় খুবই আলোচিত একটা নাম। তবে সিথির উদ্দেশ্যে মুসলিমের বিরোধীটা বক্তব্য আছে, বলছো না রাগ করো না, এই দেশের পুরুষরা হ্যাঁ ঘরের বউরে বোরকাত রাখে ঠিকই, কিন্তু বাইরের বেরিয়ে এদের ছবি ফেসবুকে আইলে জুম করে কিন্তু চায়, রিলসে দুনিয়ার বেরিয়ে এদের ছবি চায়, আবার সানি লিওনিরে ফলো করে, এরকম অনেকে আছে। ওই অর্ণবের কথা ভাবির খেয়াল হয়েছে যে রাস্তাঘাটে বেরিয়ে অন্য ফিনছে না, এর লাগে এই ধরনের কথা কয়, কিন্তু তে নিজে 13,000 ল্যাংটা বেটিরে ফলো করে আবার এসে কয়তে এরকম বড় বড় কথা কয়। অবশেষে আসিয়া আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছে। আমরা পুরুষ জাতি, মানব সভ্যতা, বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ লজ্জিত আসিয়ার কাছে। বিশেষ করে আমি লজ্জিত একজন পুরুষ হিসেবে, কারণ যেই দেশে একটা ছোট্ট মেয়ে, তাকে রক্ষা করার জন্য আমরা পুরুষরা পাশে দাঁড়াতে পারিনি, বা তাকে ধ্বংস করার জন্য আমরা পুরুষরা দায়ী। মাগুরার ধর্ষণের শিকার শিশুটা মারা গেছেন, ও বেঁচে থাকবে না এটা আসলে আমাদের অনেকের নিশ্চয়ই বোঝা হয়ে গিয়েছিল। তার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল ব্রেইনের, এবং আইসিইউতে নেওয়ার পর আমরা ক্রমাগত রিপোর্ট পাচ্ছিলাম সিএমএইচ থেকে, তাতে বোঝা যাচ্ছিল বাচ্চাটা বেঁচে থাকবে না। বা এভাবে কি বলা যায়, ও বেঁচে না থেকে ভাবেই করে ও মরে গিয়ে বেঁচে গেল একরকম। দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন বাংলাদেশে সেই মাগুরার আসিয়া অবশেষে মৃত্যুবরণ করেছে, এবং ডক্টর পিনাকি ভট্টাচার্যটি কথা বলেছে, জান্নাতে যাও মামনি, জান্নাতে কোনো ধর্ষক নেই। প্রিয় দর্শক, কথাটা হেলাহেলি করা যাবে না, কথাটা স্বাভাবিক মনে করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। তিনি কিন্তু একজন হিন্দু মানুষ, কিন্তু কথাটা বলেছে দেখেন, যে পরকালে যাও বা জান্নাতে চলে যাও আসিয়া, সেখানে কোনো ধর্ষক নেই। প্রিয় দর্শক, আজকে পুরুষ জাতি লজ্জায় পড়ে গেছে এই আসিয়ার বিষয়টি নিয়ে। অবশেষে সে মৃত্যুবরণ করেছে, না ফেরার দেশে চলে গিয়েছে। আল্লাহর কাছে একটাই দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তাকে উচ্চ মাকাম দান করে জান্নাতের। এবং এ নিয়ে কিন্তু এখন সরগরম সৃষ্টি হয়েছে, এখন না শুধু প্রায় 1 সপ্তাহ যাবৎ সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে এই আসিয়াকে নিয়ে। তো অবশেষে এই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে, এবং খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো সবাইকে একটু বলবো যে আজকের এই ভিডিওটি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং বিস্তারিত আলোচনাটি সবাই একটু শুনে যাবেন, আর আসিয়ার জন্য সবাই দোয়া করবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়ে, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। অবশেষে আসিয়া আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছে। আমরা পুরুষ জাতি, মানব সভ্যতা, বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ লজ্জিত আসিয়ার কাছে। বিশেষ করে আমি লজ্জিত একজন পুরুষ হিসেবে, কারণ যেই দেশে একটা ছোট্ট মেয়ে, তাকে রক্ষা করার জন্য আমরা পুরুষরা পাশে দাঁড়াতে পারিনি, বা তাকে ধ্বংস করার জন্য আমরা পুরুষরা দায়ী। সেই দেশের একজন নাগরিক হিসেবে, পুরুষ হিসেবে আমরা লজ্জিত। প্রিয় দর্শক, আসিয়াকে প্রথমে ভর্তি করা হয় মাগুরাতে, তারপর সেখান থেকে ফরিদপুর হাসপাতাল, তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এরপর তাকে আনা হয় সিএমএইচ। এই যে প্রতিটি হাসপাতালে তাকে নিয়ে তার পরিবারের দৌড়ঝাঁপ, তাকে বাঁচাবার নিরন্তর চেষ্টা আমাদেরকে শেষ পর্যন্ত পরাজিত করেছে। মহান রব এই নির্লজ্জ দেশে কিংবা এই নির্লজ্জ মানুষের কাছে তাকে আর নিরাপদে রাখতে চাননি হয়তো। ছোট্ট একটি মেয়েকে এইভাবে কষ্ট দিয়ে যারা হত্যা করেছে, তাদের তো মা আছে, বোন আছে, স্ত্রী হবে বা আছে, সন্তান। আমারও 2টো সন্তান আছে। এখন আমি নিজে খুব আতঙ্কে থাকি আমার সন্তানকে স্কুলে কিংবা কলেজে পাঠাতে। এমন একটা বাংলাদেশ আমরা পেয়েছি 54 বছরে, যে বাংলাদেশে কেবল রাজনৈতিক অনাচার বাড়েনি, দুর্বৃত্তায়ন বাড়েছে, লুটপাট বেড়েছে, দুর্নীতি বেড়েছে, মানুষের জীবনের মূল্য কমেছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি কমেছে মানুষের জীবনের মূল্য। আজ পর্যন্ত তনুর বিচার হয়নি। রহস্য ঘেরা সেই তনু ধর্ষণের মামলাটি কোথায় আছে জানি না। সাগরণীর বিচার হয়নি, মেঘ তার পিতামাতার হত্যার বিচার পায়নি। বাংলাদেশে কেবল একটি আসিয়ার ঘটনা ঘটেছে 24-এ এসে। বিষয়টি কি এরকম? গত 15-16 বছরে নারী নির্যাতনের এইরকম যদি পরিসংখ্যান খুঁজতে যাই, আমরা দেখছি কি সবচেয়ে বেশি র্যাঙ্ক ছিল এই হাসিনা ফ্যাসিস্ট রেজিম। কিন্তু আমরা কখনো দেখিনি একটা বিচার হতে, আর সেই বিচারহীনতা আজকে আমাদেরকে এখানে এসে থামিয়েছে।
একটি পরিবারে তার ভগ্নিপতি বা তার প্রিয়জন বা কাছের মানুষ তাদের কাছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে নিরাপদ নয়, এটা ভাবা যায়। দেশটা একটা মুসলিম দেশ। কিন্তু দেখেন, আমাদের যদি এই আসিয়ার ঘটনাকে বিশ্লেষণ করতে হয়, আমাদেরকে অনেকভাবে বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমরা কয়েকটা ধাপে আসি। দেখেন, আসিয়ার পরিবারের কাছে আসিয়ার নিরাপদ ছিল না, 1 নম্বর। 2 নম্বর, আসিয়া যেই বয়সের একটা মেয়ে, সেই বয়সের একটা মেয়ে পুরুষ দ্বারা এভাবে নির্যাতিত হবার কথা না, কিন্তু পুরুষ জাতি তার চারিত্রিক অধপতন এত নিচে নেমে গেছে যে ছোট্ট মেয়েটাকে কেউ কল্পনা একটা মেয়ে আনতে পারেনি, তাকে একটা অন্য কিছু চিন্তা করেছিল। আমাকে ক্ষমা করবেন, এই কথাগুলো বলতে আমার লজ্জা লাগছে। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো করে খেয়াল করেন, আমরা একটা অন্ধকার সময় চলে যাচ্ছি, অন্ধকার দিকে চলে যাচ্ছি, অন্ধকার একটা মোহ আমাদের টেনে নিচ্ছে। প্রতি মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে পাপ ছড়িয়ে পড়ছে। পুরুষ বলেন, নারী বলেন, প্রত্যেকের মধ্যে এখন অশ্লীলতা এত বেগ পেয়েছে, এত দ্রুত আমাদের মধ্যে অশ্লীলতা কাজ করছে, যেটা আজ থেকে 20-25 বছর আগেও আমরা কল্পনা করতে পারিনি। আজ পুরুষগুলোর সামনে নারী ভোগ্যপণ্য হয়ে এসছে। এখানে নারীদের অনেক দোষ আছে, মানেন আর না মানেন, আসিয়ার কোনো দোষ নেই। আসিয়ারা বেহেশতি ফুল, কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া ঢুকে দেখেন কি অসভ্য কন্টেন্টগুলো আমাদের মেয়েরা বানাচ্ছে, আমাদের ছেলে কন্টেন্ট ক্রিয়েটররা বানাচ্ছে। আমাদের মেয়েগুলো নিজেকে ভাইরাল করার জন্য কিভাবে শরীর প্রদর্শন করছে। আমাদের টেলিভিশন, আমাদের সিনেমা, আমাদের ওয়েব সিরিজ, আমাদের নাটক, আমাদের ইউটিউব, ফেসবুক কন্টেন্ট ভালো করে লক্ষ্য করুন। আমাদের কলেজে পড়ুয়া মেয়েগুলো, স্কুল পড়ুয়া মেয়েগুলো, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েগুলো কি নিয়ে আছে দেখুন। একটা যুব সমাজ যখন ধ্বংস হয়ে যাবে, সেই যুব সমাজটার মধ্যে পচন ধরে যাবে। ধ্বংস হলে শুধু এক জায়গা থেকে ধ্বংস হয় না, এটা একটা সাইড থেকে পচন ধরে পুরো শরীরটাকে যেমন পচিয়ে দেয়, আমাদের সমাজ ব্যবস্থাটাকে এইভাবে পচিয়ে দিচ্ছে অশ্লীলতা। যদি অশ্লীলতা বন্ধ করতে না পারে, তাহলে অনাচার, অবিচার বা এরকম ঘটনা আপনারা বন্ধ করতে পারবেন না। একটা পুরুষকে আপনারা টেনে নিয়ে আসবেন সর্বনিম্ন লেভেলে, আর সেই পুরুষ এভাবে অন্ধ হয়ে মোহে পড়ে সমাজকে কলঙ্কিত করবে। তাই আগে নারীদের এই ব্যাপারে অনেক কিছু মেনে চলতে হবে। এখন বলবেন আমি মৌলবাদী, আমাকে আরো অনেক তকমা দেবেন। মনে রাখবেন, একজন নারীর সৌন্দর্য পর্দার মধ্যে আমরা ভুলে যাই। একজন নারীর পবিত্রতা তার পরিবারের, তার যে সুন্দর সুন্দর শিক্ষা, ইসলামিক বা কোরআনিক শিক্ষা শেখায়। আর আমরা সে নারীগুলোকে মিষ্টির দোকানের মতো, মাছি মশার মতো সাজিয়ে রেখে দিই তাদের সামনে। এখন অনেকেই বলবেন আসিয়ার বয়স কত? আসিয়ারা আমাদের সমাজের একটি ঘটনার সাক্ষী। কিন্তু যে পুরুষগুলোকে আপনারা ওয়েব সিরিজে দেখবেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ভয়ঙ্কর মুভি হচ্ছে, সিরিজ হচ্ছে, আসিয়ারা সেখান থেকেই, বা আসিয়াদের গল্পগুলো সেখান থেকে তৈরি হচ্ছে। স্কুল পড়ুয়া শিশু মেয়েদেরকে নিয়ে বাজে মুভি তৈরি হচ্ছে, সেটা ভারতে, বাংলাদেশে, বিভিন্ন জায়গায়। এগুলো বন্ধ করতে হবে। আমাদের পরিবেশে বাবা আর মা ছাড়া কোনো শিশু সন্তানকে কাউকে দিয়ে চুমু দেওয়ার সিস্টেম রাখবেন না। সাম্প্রতিক জামাত ইসলামের আমির কিছু এতিম বাচ্চাদের বা মাদ্রাসার বাচ্চাদেরকে ইফতার অনুষ্ঠানে চুমু দিয়েছিলেন কপালে। এটাকে ভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। আমি মনে করি এটিও করা উচিত না। মাথায় হাত রাখাটাই যথেষ্ট, কারণ এই সমাজ বা এই সময়টা অনেক খারাপ দিকে চলে গেছে। এটা অন্ধকার শুধু নয়, একটা অমানিসার অন্ধকারে জড়িয়ে গেছে আমাদের নতুন সমাজ ব্যবস্থা। এখানে ভালোটা খারাপ দিকে চলে যায়। আপনার সন্তানকে কে চুমু দিচ্ছে, কে আদর করছে, খেয়াল করবেন। যদি আপনার সন্তানের বাবা আর মায়ের বাইরে, আর ভাই আর বোন, যদিও তারা একটা লিমিটেড বয়সের মধ্যে থাকে, এর বাইরে কারো উচিত না। সেটা নানা দাদা দাদু যাই হোক না কেন, কারণ সময়টা আগের স্থানে নেই। ছোট্ট শিশু সন্তান আসিয়ার মৃত্যুতে বাকরুদ্ধ বাংলাদেশ। আপনারা জানেন, গত সপ্তাহের আলোড়ন সৃষ্টিকারী সমালোচিত নিউজ হচ্ছে আসিয়াকে গণধর্ষণ করেছে, এবং গণধর্ষণটি তার পরিবারের পক্ষ থেকে করা হয়েছে, মানে তার নিকটতম আত্মীয়রা করেছে, বাপ সমতুল্য মানুষরা করেছে। আজকের এই বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সর্বসাধারণ এই আসিয়ার পাশে দাঁড়িয়েছে। প্রশাসন দাঁড়িয়েছে, সরকার দাঁড়িয়েছে, বিভিন্ন বাহিনীর সদস্যরা দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় নীরবে নিব্রতে বহুত মানুষ তারা কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু অনেক সময় তারা মিডিয়ার সামনে তাদের পিকচারটি উপস্থাপিত হচ্ছে না, কিংবা রাষ্ট্রীয়ভাবে তারা অতটা গুরুত্বও পাচ্ছে না। কিন্তু আমাদের এই কন্যা শিশু সন্তানটি বাংলাদেশের সমগ্র মানুষের হৃদয়ে চরমভাবে ব্যথিত করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কারণ তিনি একজন শিশু, তার উপরে তার পরিবারের আত্মীয়দের মাধ্যমে সংগঠিত হওয়া এই ধর্ষণ, এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারেনি। কিন্তু আমাদের সমাজ কোথায় চলে গিয়েছে তার একটি ইঙ্গিত আসিয়ার মৃত্যুর মাধ্যমে আমরা কিন্তু এখন জানতে পারছি, বুঝতে পারছি। আমি প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই, দেশবাসীকে ধন্যবাদ জানাই যে শত শত ধর্ষণের বীরে অন্তত আমরা আসিয়ার মতো একজন শিশুর ধর্ষণকে জাতির সামনে উপস্থাপন করে ভাবার সুযোগ পেয়েছি যে আমাদের সমাজটা আজকে কোথায় গিয়েছে। এভাবে যদি প্রত্যেকটি ধর্ষণের সুষ্ঠু তদন্ত, বিচার এবং ধর্ষণকারীকে এভাবে মেডিকেল সেন্টারে এনে যে ব্যক্তি ধর্ষণের শিকার হয়েছে তার চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মর্যাদা দেওয়া যেত, তাহলে সমাজে আমাদের বৈষম্য কিঞ্চিত হলেও কমে যেত। আসিয়া সেক্ষেত্রে ভাগ্যবান, তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুবরণ প্রতিদিনই বিভিন্ন কর্নারে হয়তো অনেকেই মারা যাচ্ছে যারা মিডিয়ার কল্যাণে সামনে আসতে পারে না, কিংবা কোনো রাজনৈতিক যে কোনো কারণেই তারা সামনে এসে জাতির হৃদয়ে লাগাতে পারে না।
কিন্তু আসিয়ার আজকের এই মৃত্যু আমাদের জন্য যে কঠিন বার্তা দিয়ে গিয়েছে সেটা হচ্ছে আমাদের সমাজ কোথায় গিয়েছে, আমাদের দেশ কোথায় চলে গিয়েছে, আমাদের সমাজের সভ্যতা আজকের কোথায় চলে গিয়েছে, আমরা যে কতটা বর্বর জাতিতে পরিণত হচ্ছি প্রতিনিয়ত, সেটা আজকের এখান থেকে প্রতীয়মান। আমরা ইফটিজিং করা, ধর্ষণ করায় বিগত দিনে আমরা জানি যে এই বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে ধর্ষণ করা হতো। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের পরিচয় দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এভাবে ধর্ষণের সেঞ্চুরি পর্যন্ত করা হতো। পশু পাখি পর্যন্ত ধর্ষণ করতে ভুলতো না এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ। এমনকি তাদের সংসদ সদস্য থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সদস্যরা ধর্ষণে জর্জরিত ছিল। তাদের বিভিন্ন ধরনের ধর্ষণের নিউজ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পেয়েছি। কিন্তু এই আসিয়া, যাকে ধর্ষণ কোনো রাজনৈতিক কারণে কিংবা কোনো রাজনীতিবিদ করেনি, তার পরিবারের একদম নিকটাত্মীয়, তার বোনের হাজব্যান্ড এবং শ্বশুররা সবাই সম্মিলিতভাবে মিলে সেখানে যেভাবে পৈশাসিকভাবে তার উপরে নির্যাতন নিপীড়ন করেছে, সেটা আসলে কোনো মানুষত্ব মেনে নিতে পারে না, মানুষ মেনে নিতে পারে না। কিন্তু আজ এটা কেন হচ্ছে? এটার কারণ গত 16 বছরে আমরা সকল ন্যায়, নিষ্ঠা, আদর্শ একদম ধ্বংস করে ফেলেছি। পারিবারিক যে একটি ঐতিহ্য, সামাজিকভাবে যে আমাদের চলাফেরার একটা মেলুবন্ধন, পিতা সন্তানের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য, শিক্ষক ছাত্রের প্রতি দায়িত্ব কর্তব্য, সে সব কিছু যেন দিন দিন বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গিয়েছে। এমনকি বাংলাদেশে আমরা দেখছি যে শিক্ষককে ছাত্র হত্যা করেছে, এটা গত 16 বছরের অনায়াসে বিভিন্ন জায়গায় দেখতে পেতেন। ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছিত, তাকে রাস্তায় থাপ্পড় মারছে কিংবা ব্যারিকেড দিয়ে অপমান অপদস্থ করছে, বিভিন্ন জায়গায় এই ধরনের অপকর্মগুলো আমরা দেখেছি। ঠিক সমাজটা এতটা কলুষিত হয়ে গিয়েছে যে এখন সমাজে কাকে ধর্ষণ করবে, কীভাবে করবে, কাকে বিয়ে করবে, কার সাথে সম্পর্ক করবে, এর যে একটা আপনার সামাজিক যে একটি বিধিবিধান, সেটা পর্যন্ত হারিয়ে ফেলেছে, সেটা পর্যন্ত আজকের শেষ হয়ে গিয়েছে। আজকে যদি বোনের শ্বশুরের কাছে একজন শিশু সন্তান, তিনি যদি সেফ না থাকে, নিরাপদে না থাকে, তাহলে সেই সমাজ, সেই সমাজের রাজনীতি, সেই সমাজে আমাদের বেঁচে থাকা আদৌ কি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? আমি এই ঘুণে ধরা সমাজ থেকে আমাদের এই সমাজকে বের হয়ে আসার আহ্বান জানাই। দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের এই সমাজটাকে গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের প্রতিবাদে আমরা এগিয়ে আসব। তবে এও মনে রাখতে হবে, কিছু সুযোগ সন্ধানী মানুষ যারা এই ধরনের কার্যক্রম, ঘটে যাওয়া যে কোনো ধরনের সামাজিক বেধি কিংবা অসঙ্গতিতেও সরকার পতন কিংবা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিংবা সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করে, তাদের ব্যাপারে সোচ্চার হতে হবে। কারণ যারা এটা করে শাহবাগী, তারা কিন্তু কখনোই বাংলাদেশের মানুষের এই ধর্ষণমুক্ত সমাজ বিনির্মাণের জন্য কোনো ভূমিকা রাখে নাই। বরং এই বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার সবসময় ছিল এদেশের আলেমরা, মসজিদ ভিত্তিক ইমামরা, কারি সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা, আলিয়া কওমিয়া, তাফসির মাহফিল, বিভিন্ন সামাজিক অর্গানাইজেশনগুলো এই ধর্ষণের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল এবং বিচারের দাবিতে তারা আহ্বান করেছে। কিন্তু এই ধর্ষণের পক্ষে মানে বিপক্ষে মাঠে মিছিল করেছে, কিন্তু ধর্ষণকারী হিসেবে পরিচিত এবং সমৃদ্ধ অর্জন করেছে কিন্তু বাংলাদেশের শাহবাগীরা, যারা 2013 সালে একদিকে মিছিল করতো আলেম ওলামার ফাঁসি চেয়ে, অন্যদিকে তারাই আবার সেই জায়গায় নিজেরা রাতভর বিভিন্ন জায়গায় ধর্ষণের শিকার হতেন, নিজেরা নিজেদের মধ্যে অন্যায় বিভিন্ন অপকর্মের সাথে সম্পৃক্ত থাকতেন। আমি আজকের সে কারণেই বলতে চাই যে এই দেশের বৈষম্য, সেই বৈষম্য আমাদের দূর করতে হবে। বৈষম্যটা কেমন? আপনার প্রয়োজনে আপনি নারীবাদী সাজেন, আপনার প্রয়োজনে আপনি সত্য কথা বলতে আসেন, কিন্তু আপনার যেটা প্রয়োজন না, কিন্তু সমাজের অবক্ষয় হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে আপনার কথা বলা দরকার, সেটা কিন্তু আমাদের সমাজে অনেকেই বলে না। আর সে কারণেই আমাদের সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। অথচ আমাদের উচিত প্রত্যেকটি ইস্যুতে জাতির যেটা কল্যাণ, সেজন্য কথা বলা, জাতির পাশে দাঁড়ানো, জাতির কল্যাণ সাধনের জন্য আমাদের অগ্রণী ভূমিকা পালন করা। ধুরার ধর্ষণের শিকার শিশুটা মারা গেছেন, ও বেঁচে থাকবে না, এটা আসলে আমাদের অনেকেরই নিশ্চয়ই বোঝা হয়ে গিয়েছিল। তার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল ব্রেইনের, এবং আইসিইউতে নেওয়ার পর আমরা ক্রমাগত রিপোর্ট পাচ্ছিলাম সিএমএইচ থেকে, তাতে বোঝা যাচ্ছিল বাচ্চাটা বেঁচে থাকবে না। বা এভাবে কি বলা যায়, ও বেঁচে না থেকে ভালোই হলো, ও মরে গিয়ে বেঁচে গেল একরকম। শারীরিক দিকটার কথা আসে, তার ব্রেইনে দীর্ঘ সময় অক্সিজেন না যাওয়া জনিত কারণে ব্রেইনের অনেকগুলো অংশ চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলে ও যদি ফিরে আসতো, বেঁচে আসতো, ওর নানা রকম সংকট এসে থাকতো, এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে যে বিভৎস ট্রমার মধ্যে দিয়ে সে গেছে, ফিরে আসার পর কেমন হতো তার জীবন, এসব প্রশ্ন আসে। এবং আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজে একটা সময়েও পরও যে কোনো সময় আমরা ধর্ষণের জন্য নারীকে ব্লেম করি। অবশ্য টিপিক্যাল যে ব্লেমিং, সেটা হচ্ছে ও বেপর্দা চলছে, ও মাহরাম ছাড়া বাইরে গেছে, সেটা এই 8 বছরের শিশুটার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য না। তারপরও এই ধরনের ঘটনা শিকার একটা মেয়ে স্বাভাবিকভাবে সমাজে স্বাভাবিকভাবে ফিরে আসা সম্ভব হবে কিনা, খুবই গুরুতর প্রশ্নের ব্যাপার। আমাদের সমাজটা এরকম, এবং খুব ইন্টারেস্টিং। এটা নিয়ে একসময় অনেক কথা বলেছি, লিখেছি। আমরা ধর্ষণ শব্দটা ব্যবহার করতে না গিয়ে সকল কিছু ইউফেমিস্টিক শব্দ ব্যবহার করি। তাতে এমন শব্দ আছে যেটা আদতে যিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকেই ব্লেম করার মতো, তারই ক্ষয়ক্ষতি হয়ে গেছে এরকম। সম্ভ্রমহানি করেছেন, মানে আমরা কথ্য ভাষায় গ্রামে বলি ওর ইজ্জত লুট করেছে, ইজ্জত লুট হয়েছে ধর্ষণ করার ফলে। কারণ সম্ভ্রমহানি হয়, শ্লীলতাহানি হয়। একেবারেই মনে করি না, তাই না? আমরা অনেকদিন বলেছি এই সমাজ অবশ্য ধর্ষককে
মাথায় তুলে রাখার সমাজ, যেখানে ধর্ষকের কিছু হয় না, তার সম্ভ্রমহানি হয় না, তারই হওয়ার কথা ছিল কিন্তু হয় না, হয় নারীর। এবং এরপর আমরা অনিবার্যভাবে কিছু মানুষ এবং কিছু সো-কল্ড ধর্মগুরু আমাদের সামনে বয়ান হাজির করবেন। আসলে নারী ধর্ষিত হওয়ার প্রধান কারণ, এটা নিয়েও একবার ব্লগে একটা লেখা লিখেছিলাম বেশ স্যাটায়ারের ঢঙেই। তখন 3 বছরের, একই সময় 3 বছর বয়সী একটা শিশু আর 70 বছরের এক নারী কাছাকাছি সময় ধর্ষিত হয়েছিলেন। তখন আমি লিখেছিলাম বয়স হোক 3 বা 70, জনি আছে না, একটা নারী রেপ হবে কারণ এই দেশে, কারণ তার ভ্যাজাইনা আছে। সে কি পড়ছে না পড়ছে এগুলো ফালতু কথা। ধর্ষণ করা যায়, তাই ধর্ষণ করা হয়। এই আলাপগুলো আমরা চলতে দেই, বলতে দেই, করতে দেই, এবং এর বিরুদ্ধে কেউ কথা বলে তার উপরে ঝাঁপিয়েও পড়ি। 2-3 দিন আগে যখন নারীর পোশাক এবং নারী কিভাবে চলবেন তার সাথে ধর্ষণকে ত্যাগ করা নিয়ে কথা বলেছিলাম, দেখলাম কতজন ঝাঁপিয়ে পড়েছেন আমার উপরে। তো যেভাবেই হোক, নামে হোক বেনামে হোক, যারা ঝাঁপিয়ে পড়ছেন তারা মনে করেন আসলে এই সমাজে আমরা বাস করি, এই সমাজে আমাদের নারীরা, আমাদের কন্যা শিশুরা বেড়ে ওঠে। এই তো পরিস্থিতি, এই তো ঘটে। বিচার পেয়ে আসি আর কি হবে জানি না। বিচারের কথা খুব দ্রুত বলা হচ্ছে। আমাদের আইন উপদেষ্টা জানিয়েছেন 7 দিনের মধ্যে বিচার শুরু করা যাবে, সবকিছু খুব দ্রুত, ময়নাতদন্ত বিশেষ ব্যবস্থায়, ডিএনএ টেস্ট বিশেষ ব্যবস্থায়, সব বিশেষ ব্যবস্থায় করা যাবে। এবং কবে, 7 দিনের মধ্যে শুরু করার পর কবে নাগাদ শেষ হবে এই প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানিয়েছেন যে 7-8 দিনে বিচার শেষ করারও নজির আছে। এখানে সব কিছু খুবই ভিভিড আছে, সুতরাং বিচার করে ফেলা যাবে। আমি ধারণা করি এটার বিচার হবে, খুব দ্রুতভাবেই হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। দৃষ্টান্তমূলক শব্দটা মন থেকে বলিনি, আমি এগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি মনে করি না, সত্যিই মনে করি না। কারণ ও পাশে কে আছে, অপরাধের দিকে কে আছে, সেটা আমাদের দেশে ম্যাটার করে। তনু হত্যার তদন্তই শেষ হলো না কেন আমরা জানি। সুতরাং বুঝতে পারি আসলে অপরাধের সাথে কে জড়িত, সেটা ম্যাটার করে। যদি তেমন কেউ না হয় এবং যদি যথেষ্ট শোরগোল হয়, আজকে কিনা আমরা প্রচুর শোরগোল করেছি, ফলে বিচার দ্রুত হবে। এবং অপরপক্ষে তেমন কেউ নেই, কিন্তু অপরপক্ষে যদি তেমন কেউ থাকে তাহলে শোরগোল করেও লাভ নেই, তাই না? মুনিয়া সুইসাইড না হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সব শরীরে মারা গেছে, এবং এখানেও অভিযুক্ত ছিলেন, অভিযোগ ছিল, তার পরিবার অভিযোগ করেছে। তো এত পাওয়ারফুল তারা, মানে তদন্তের জন্য একবার দুবার কথা বলা, ন্যূনতম জিজ্ঞাসাবাদ হয়নি। আচ্ছা, সেটা আওয়ামী লীগ আমল ছিল, এই আমলেও কি হয়েছে? হবে মনে করি আমরা? মনে করি না, কারণ ওরা এত পাওয়ারফুল, এত বড় শিল্প গ্রুপ, তারা, তাদেরকে আবার এগুলো করা যায় না। সুতরাং এই বিচারও আসিয়ার ক্ষেত্রে নেহায় গ্রামের লোক, তার বোনের শ্বশুর, সাধারণ মানুষ, সাধারণ বলতে আমি বোঝাচ্ছি সোশিও ইকোনমিক কন্ডিশনে, কেউ কেটা কেউ নয়, সো তাকে বিচার করে ফেলা যাবে। আবার মুনিয়ার ক্ষেত্রে বিচার হবে না। এগুলোই আমাদের সমাজ। বহুবার বলেছে একটা সমাজ বা একটা রাষ্ট্র কোনোদিন তখন পর্যন্ত গঠিত হয় না যখন রাষ্ট্র, সরকার মোটা দাগে, খুব ফাইন মাইক্রো লেভেলে দেখতে গেলে কিছু প্রবলেম পাওয়া যেতে যায়, কিন্তু মোটা দাগে গ্রোসলি একটা সমাজ ন্যায় বিচার, একটা সরকার ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করছে, এটা যদি দৃশ্যমান না হয়, ওই রাষ্ট্র গঠিত হবে না, হয় না। আজ সকালের একটা ভিডিওর ক্ষেত্রে একই কথা বলেছি, আমরা সেটাই দেখছি। বাংলাদেশে এই যে একটা দৃষ্টান্ত আসতে যাচ্ছে বলে মনে হচ্ছে, এটা প্রচুর শোরগোলের কারণে হচ্ছে। আমরাও শোরগোল করলাম, কারণ শিশুটি মারা গেল, শিশুটি খুবই মাইনর। যদিও আমি স্লেশ থেকে বলেছি গত 2-1 দিন আগের ভিডিওতে, এখনও বলছি, 8 তো অনেক বড় বয়স মনে হবে। 3 বছরের শিশু, 2 বছরের শিশু রেপড হয়েছে, মারা গেছে। অনেক উদাহরণ, আমি অনেক আগে থেকে এই ধরনের নিউজ দেখেছি, আপনাদেরও চোখে নিশ্চয়ই পড়েছে। পরে আমরা শোরগোল করলাম, তাই হলো। প্রতিদিন শোরগোল করা যায় না, করতে হয় না, একটা স্টেটের মতো চলবে। আর ওই যে বললাম, শোরগোল করেও বিরাট শিল্পপতি হলে কিছু আসে যায় না। তারা আগের সরকারের সময় যেমন পাওয়ারফুল থাকে, এই সরকারের সময় তারা ভীষণ পাওয়ারফুল, তারা সবাইকে ম্যানেজ করছে বলে আমরা শুনি। তো এই তো ঘটে, এভাবেই তো চলে সব কিছু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।